This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আপনাদের প্রত্যেককে ঠোঁট কাটার নমস্কার। বঙ্গের পদ্ম শিবিরে এখন নতুন হাওয়া বইছে। আবার স্বমহিমায় দিলীপ ঘোষ রোজ রোজ তিনি জনসংযোগ করছেন। ২৬-এর আগে এ জেলা ও জেলা ঘুরছেন। সেই দিলীপবাবুই আজ কোথায় গিয়েছিলেন জানেন? কাটোয়ার অগ্রদ্বীপের একটি মেলায়, বহুদিনের মেলা ঘুরে দেখলেন। আর কি কিনলেন বলুন তো? একটা দা কিনলেন। দাদা দা দিয়ে কি হবে একেবারে বুঝতেই পারছো। আচ্ছা, এটাকে একটু অন্যভাবেও তো বলা যায়। ২৬-এর আগে নতুন হাতিয়ারের খোঁজ করছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। দেখুন, সামনেই বিজেপির নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা হওয়ার কথা আছে। কবে হবে কেউ স্পষ্ট করে জানেন না, কিন্তু সত্তর হবে, অত্যন্ত দ্রুত হবে, এরকম একটা ইঙ্গিত কিন্তু রয়েছে। সেখানে নাম ভাসছে দিলীপবাবুরও। রাজ্য সভাপতি থাকাকালীন তাঁর আমলেই কিন্তু এই বাংলায় দল আরে বহরে অনেক বেড়েছে। ঠিক সেখানেই মেজাজটাই দিলীপবাবুর আসল রাজা। বিশের আগে কি আরো কি বড় কিছু উঠবে? বড় মাছই ধরো প্র্যাকটিস চলছে। ২৬-এর আগে কি আরো কি বড় কিছু উঠবে? বড় মাছই ধরো প্র্যাকটিস চলছে। করে দাঁড়িয়ে যান, সুন্দর ছক্কা, দিলীপবাবু ছক্কা মেরেছেন। আর মাথায় এটা এসছে যে হোলি খেললে প্রদূষণ হয়, আমি প্রথমবার শুনলাম। তাকে তো উল্টো করে টাঙানো উচিত ওখানে, এরকম লোককে আমি গিয়ে টাঙবো। তুলবো আমার করবে না। ঘোষ খালি বলেছে, কালকে বলেছিলাম গাড়ি চালিয়ে দেবো উপর দিয়ে, আমি কিন্তু সত্যি সত্যি চালিয়ে দেবো। আমার সামনে নেই পিছনে নেই, মা আমার নাম কেটে দিয়েছে লিস্ট থেকে। তোমাদের কি হবে ছেলে মেয়ে বউদের ভেবে তারপরে আমার সঙ্গে লাগতে। দিলীপবাবু সম্পর্কে এই কথাটা না বারবার বলতে হয়, মেজাজটাই আসল রাজা। আজও দা কেনার পর বেশ মেজাজে দিলীপবাবু মস্করার ছলে জবাব দিয়েছেন। কি একবার বলুন দাদা, একবার কি কাজে লাগবে? দা রামনবমী আছে সামনে, সব কাজ হয়ে যাবে এক দাঁতে। আচ্ছা, এক দায়ের কোপে সব কাজ হয়ে যাবে? আর রাজনীতি তো নতুন অস্ত্র পেয়ে গেছে না? দা হাতে নিয়ে তিনি নাচিয়ে বলেছেন ক্যামেরার দিকে তাকিয়ে, এটাতেই সব কাজ হয়ে যাবে। কি কাজ আমি জানি না। মেলায় অনেকেই অনেক কিছু কেনে, কেউ পুতুল কেনে, কেউ খেলনা কেনে, কেউ শাড়ি কেনে। দিলীপ ঘোষ একটা দা কিনে নিয়েছেন, একটা বার্তা দিতে চেয়েছে। দিলীপ ঘোষ যেভাবে কথা বলেন, যেভাবে চলেন এবং যে মনোভাব দেখান, এটা একটা হিংসাশ্রয়ী মনোভাব। বিজেপির অনেক নেতাই এইরকম মনোভাব দেখাচ্ছেন, যেন ঠিক তৃণমূলের মতন মনোভাব। তো হতেই পারে সেটা একটা মারাত্মক অস্ত্র। তাই জন্যে ডিটারেন্ট হিসেবে পুলিশ তাকে অ্যারেস্ট করে নেয় বা তাকে জানতে চেষ্টা করে তুমি হয়ে যাবে মানে কি কাজের কথা বলছিলে। এটা হচ্ছে সাধারণভাবে। দিলীপ ঘোষ আছেন, দিলীপ ঘোষে যে এখন পশ্চিমবঙ্গের যা অবস্থা, ৭০% থাকলে ৩০% কেটে ভাসিয়ে দেবো বলছে। হাতে থাকলে অন্তত কিছুটা রোধ করতে পারবে। তৃণমূল যেমন হিংসার প্র্যাকটিস করে যাচ্ছে, কত হিংসাত্মক হওয়া যায়, কত তোলাবাজি হওয়া যায়, কত লুট করা যায়। সভ্য সমাজে রাজনীতিতে এরা অচল, সেটাই ভাবা উচিত। দিলীপ ঘোষের বিরুদ্ধে এই সব কাজ বা কথার জন্যে অনেক আগেই তাকে অ্যারেস্ট করে নেওয়া উচিত ছিল। এই বিজেপির নেতারা সমাজে হিংসা ছড়ানোর চেষ্টা করছেন। কয়েকটা জেলা তো পুরো বাংলাদেশের চেয়ারে নিয়েছে, সেই বার্তা দিতে হয়তো চেয়েছেন। বহু কথার বহু দোষ। রাজনীতিতে না ভেবেচিন্তে কথা বলতে হয়। আগের দিনও বলছিলাম, শুধু দিলীপবাবু সম্পর্কে নয়, যে কোনো রাজনীতিক সম্পর্কেই এই কথা প্রণিধানযোগ্য। কিন্তু দেখুন, আজ দিলীপবাবু যে কাণ্ড কারখানা করলেন, আপনি কি ভাবছেন যে দিলীপ ঘোষ
আগে থেকে কিছু ভেবে রাখেননি? আরে তিনি তো জানতেন যে এই বিতর্ক হবে, কি কথার কি মানে এটা নিয়ে চর্চা হবে। তিনি প্রাসঙ্গিক থাকতে চাইছেন এবং তিনি ফুটেজ খেতে চাইছেন, সহজ কথা, এবং তিনি সফলভাবে খাচ্ছেনও সেটা। রাজনীতি কোনোদিন নিয়মের তোয়াক্কা করে না। এই যেমন ধরুন হুমায়ুন কবির। মেলো ব্যাট চালাতে হবে, হয় ছক্কা হবে না হয় চৌকা হবে, 1-2 করে তো রান নিয়ে লাভ নাই। এটাই কি রাজনীতির ময়দানে টিকে থাকার মেডিজি? মুদ্রা কথাটা হলো চালিয়ে খেলতে হবে। শাসক বিধায়কের মুখে ছক্কা, ওদিকে দিলীপ বাবুর হাতে দা। দাদা দা দিয়ে কি হবে একেবারে বুঝতেই পারছো। দিলীপ বাবু হঠাৎ করে দেখা যাচ্ছে আবার স্বমেজাজে। দিলীপ ঘোষের মেয়ে এরমই থাকবে, কোনো বাপের কারো বাপের খায় না পরে না। নেবো না দেবো না, কিন্তু কাউকে ছাড়বো না। আপনাকে একবারও দেখতে পাইনি স্যার, আপনি হঠাৎ করে টাকা দিয়েছি, কারো বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। তোমাকে বলেছি আপনি এমপিও একজন বাপ তুলে বলতে পারেন? 14 পুরুষ তুলবো। এই ধরনের মন্তব্য কি সমর্থন করা যায়? দাদা, কেউ কাউকে গলা টিপাটা সমর্থন করা যায় না, কেউ কাউকে ঠুসো মারবোটাও সমর্থন করা যায় না। ঠুসো মারবেন? রাজনীতির পুরনো কাসুন্দি আজকে আবার ঘেঁটেছেন কবির সাহেব। এই তো সেদিন এই ঠুসো মন্তব্যের জন্যই শোকজ করেছিল দল। আজ মেজাজের প্রশ্নে আবার সেই ঠুসো। এই মন্তব্যের উদাহরণ দিলেন ভরতপুরের শাসক বিধায়ক। কিন্তু কেন দিচ্ছেন তিনি? করে বার করবেন আর ওনাকে ওখানে কিভাবে খুশে দেব না? একইভাবে আমার ক্ষেত্রে যেটা প্রযোজ্য ওনাদের ক্ষেত্রেও তো সেটা প্রযোজ্য, যে বিধানসভায় যারা মুসলিম কমিউনিটির লোক জিতে আসবে তাদের আমি চ্যাংদোলা করে তুলে এনে রাস্তায় ফেলবো, এ কথা কি বলা যায়? মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো করে বার করবেন আর ওনাকে ওখানে কিভাবে খুশে দেব, ওটা না বলা গেলে এটাও বলা যায় না। কাজে ওটার থেকে যখন উনি সরে আসবেন আমি এটা থেকেও সরে আসবো। আমার প্রত্যেকটা শব্দ বাক্যের মূল্য আছে, আমার সময়েরও দাম আছে। আমি কর্মচারীদের ব্যাপারে বলবো না, কারণ ওর মালিক মমতা ব্যানার্জি আমার কাছে হেরেছে। কে এক হাতে তালি বাজে, আপনি দুটো হাত লাগে তো। উনি যখন খুব জোর হাত মারছেন বা কাউকে কিছু বলছেন তা আমাকে তো বলতেই হবে, আমাকেও তো ময়দানে টিকে থাকতে হবে। মোদ্দা কথা, হুমায়ুন কবির সাহেব চাইছেন রাজনীতির ময়দানে প্রাসঙ্গিক থাকতে এবং টিকে থাকতে। সেখানে বিরোধী দলনেতার পাল্টা মন্তব্যই রাজনীতির চর্চায় শাসক বিধায়ক। দল মুখ বন্ধ রাখতে বলল, কিন্তু কেউ কারো কথা শুনছে না। ময়দানে টিকে থাকতে নতুন নতুন কৌশল কবির সাহেবের। 16তে সে নির্বাচন ফেস করে খড়গপুরের মতো জায়গায়, যেখানে আমাদের চাচা বলা হতো জ্ঞান সিং সোহন পাল, তিনি 10 বারের এমএলএ, তাকে হারিয়ে উনি নির্বাচিত হয়েছেন। এটা কম কৃতিত্বের নয়। তাহলে সেই ব্যক্তি যখন সেখানে জিতলো, তারপরে আবার সেখানে ভারতীয় জনতা পার্টি তাকে এমপিতে টিকিট দিল 19-এও সে সেখানে জিতে গেল 3 বছরের মাথায়, তারপরে এমপি হয়ে গেল। তারপরে 2024 এসে তার এক্সিস্টিং জিতা সিটে তাকে এই শুভেন্দুরা চক্রান্ত করে বিজেপির নেতৃত্বকে বলে তাকে পূর্ব বর্ধমান পাঠিয়ে দিল। রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি, এটা রাজনীতির অঙ্গ, আমি সেভাবেই নিয়েছি। আমার বিশ্বাস ছিল দিলীপদা জিতে যাবেন। দিলীপদা আমাদের সকলের নেতা, সবাই আমরা ওনাকে খুব শ্রদ্ধা করি। যাই হোক, ওনার কেন্দ্রটা পরিবর্তন করার ফলে হয়তো লোকে হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে, এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হয়। প্রচার করতে বলা হয়, আমি সেখানে প্রচারে যাই, সংগঠিত করার কাজটা আমার নয়। তাহলে সেই ব্যক্তি বড় না ছোট সেটা তো এইভাবে মূল্যায়ন করা যাবে না। আর শুভেন্দু অধিকারী চক্রান্ত করতে খুব ভালোবাসে, এইভাবে 2016-তে আমাকে চক্রান্ত করে তৃণমূলের টিকিট পেতে দেয়নি। আচ্ছা, এই কথাগুলো শোনার পর হুমায়ুন কবির সম্পর্কে কেউ কি এটা বলবেন বা ভাববেন যে তিনি শুধুই আলটপকা মন্তব্য করেন, তার এই মন্তব্যগুলোর পেছনে কোনো ডিজাইন নেই? দিলীপ ঘোষের ক্ষেত্রে তিনি প্রশংসায় পঞ্চমুখ, আর বিরোধী দলনেতার ক্ষেত্রে কোট আনকোট বলছেন চক্রান্ত। কৌশলে বিজেপির ঘরে ছোট্ট করে একটু বিভাজন উস্কে দেওয়া, এটাই তার উদ্দেশ্য নয় কি? দিলীপবাবু যেভাবে মন্তব্য করলেন সেগুলো কি ঠিক? বলুক কার বাপের টাকা, দিলীপ ঘোষ বাপ তুলেই বলবে, যারা ঘেউ ঘেউ করবে তাদেরকে বাপ তুলেই বলবে।
অত্যন্ত আমরা নিন্দা করছি। এইভাবে কথা বলা যায় না, এই শব্দগুলো এইভাবে বলা যায় না। কারোর দ্বারা আক্রান্ত হয় তখন সে নিজেকে সেফটি রাখার জন্য বা নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য এরকম আক্রমণাত্মক হবে। সে দিলীপ ঘোষ হতে পারে, হুমায়ুন কবির হতে পারে। দিলীপ ঘোষের মন্তব্যে খড়গহস্ত তৃণমূল, আর ঠিক সেখানেই দিলীপ বাবুর পাশে তৃণমূলের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। কেমন বেখাপ্পা লাগছে না? আজ শাসক বিধায়ক হুমায়ুন কবির যা বললেন দিলীপ ঘোষের মন্তব্য সম্পর্কে, তার কর্মকাণ্ড সম্পর্কে, সেদিন বিরোধী দলনেতাও সেটি একই কথা বলেছিলেন। তার এমপি ল্যান্ডের রাস্তা উদ্বোধনে যাবেন, আপনি সেখানে দুটো মহিলা পাঠিয়ে দিয়ে তাকে বাধা দিবেন? যা বলেছে ঠিক বলেছে, সবার সমর্থন আছে। কারোর দ্বারা আক্রান্ত হয় তখন সে নিজেকে সেফটি রাখার জন্য বা নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য এরকম আক্রমণাত্মক হবে। আমি আমাদের ভরতপুরের এমএলএর কথার কোনো রকম জবাব দেব না, কারণ তাকে দল ইতিমধ্যেই সাবধান করেছেন এবং তাকে যে কোনো সময় যে কোনো বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেছেন। দেখেছেন, দলের অফিসিয়াল মুখপাত্র মানে তৃণমূলের অফিসিয়াল মুখপাত্র কিছুই বললেন না, মানে এড়িয়ে গেলেন। বলতে গিয়ে যদি হিতে বিপরীত হয়, দল হুমায়ুন কবিরকে মুখ বন্ধ রাখতে বলেছে, আর তিনি একেবারে প্রকাশ্যে দিলীপ বাবুর পাশে। আমার কাউকে পাশে দরকার নেই, দিলীপ ঘোষ একাই আছে, আমি পার্টির সঙ্গে আছি। যেন কেউ পাশে থাকলো দূরে থাকলো, এবং হুমায়ুন কবির কি বলবেন আমার সম্বন্ধে অন্যের সম্বন্ধে সেটা ওনার মতামত, এ ব্যাপারে আমার কোনো মত নেই। কারোর সঙ্গে কারো ঝগড়া থাকতে পারে, সে বলতেই পারে। দিলীপ ঘোষের কারো ঝগড়া নেই, ঝগড়া করি না। আমার সবার সঙ্গে বন্ধুত্ব আছে, বন্ধুত্ব করার চেষ্টা করি। বাকি কে কি বলবে সেটা আমার কোনো দায় নেই। না না, কারো সার্টিফিকেট দরকার নেই আমার। এখানেই ইতি পড়বে কি? ময়দানে টিকে থাকতে হবে যে, তাই বেশ চালিয়ে খেললেন হুমায়ুন কবির। এবার শাসক বিধায়কের নিশানায় বিরোধী দলনেতা। যেভাবে পুলিশকে সরিয়ে দিয়ে উনি যেতে চাইছেন, অলরেডি পুলিশের উপরে যেভাবে ধাক্কাধাক্কি করছিলেন, কিছু পুলিশ অফিসার নার্ভাস হয়ে গিয়ে উনি কোথায় ঘুষি ফুসি চালিয়ে দেবেন এই ভেবে ওনারা নিজেরা হাত তুলে দিয়েছে। এইভাবে তুমি সেই ছবি দেখতে পাচ্ছ যে পুলিশ কিভাবে আটকাচ্ছে। দেখো তারপরে হঠাৎ করে ওই ধাক্কির মধ্যে থেকে উনি হাত দেখাতে শুরু করলেন যে দেখুন আমাকে এ করলো। আর কি গোলাম মোস্তফা নাকি এসআই মারলো, হাওড়া কমিশনারেটের এসআই গোলাম মুর্তেজা মারলো। কি করেছে দেখুন, কি করেছে দেখুন, রক্ত বের করে দিয়েছে, রক্ততে তার প্রমাণ। রক্তের রং তো লাল হয়, ওনার সাদা শরীরে কই রক্তের লালের কোনো চিহ্ন ফুটেজে দেখা যায় না। কি বলবেন, মমতার গুন্ডা চাচা হাকিমকে খুশি করার জন্য বিরোধী দলনেতাকে করলো, ও আসতে পারেনি, আমি ঢুকে পড়েছি এলাকায়। কাজেই অনেক দিন আগে আমরা যাত্রাপালা হতো গ্রামগঞ্জে বিভিন্ন ক্লাবে, আজকের দিনে মনে হচ্ছে যে ইনি 26-এর পরে দেখবেন ওর যাত্রাপালায় জয়েন করতে হবে, কারণ ওই দিক দিয়ে বিখ্যাত হবে। একসময় বিজেপিতেও গিয়েছিলেন হুমায়ুন কবির, আবার ফিরে এসেছেন তৃণমূলে, আর রাজনীতির ময়দানে টিকে থাকতে তেড়ে বললেন, আর কি ঢিল মারলে পাটকেল খেতেই হবে। হুমায়ুন বাবুকে বলবো যে বাঁশ দিয়ে বাঁশিও তৈরি হয় আর বাঁশ দিয়ে লাঠিও তৈরি হয়। প্রয়োজন মতো হুমায়ুন বাবুর এই সমস্ত মন্তব্য করার আগে যেন এই শব্দগুলো মনে রাখে। যে বিভিন্ন ক্লাবে আজকের দিনে মনে হচ্ছে যে ইনি 26-এর পরে দেখবেন ওর যাত্রাপালায় জয়েন করতে হবে, কারণ ওই দিক দিয়ে বিখ্যাত হবে। আমি জানি না কে কি যাত্রা করবে, যাত্রা তো পশ্চিমবাংলার মানুষ করবে। এই যে হুমকি ধমকি, এই যে মৌলবাদ, এই যে উগ্রপন্থা আর ধর্মের রাজনীতি তোষণ, এর জবাব দেওয়ার জন্য পশ্চিমবাংলার মানুষ রেডি। বিজেপির নেতৃত্বে সে লড়াইটা হবে। দিলীপ ঘোষে প্রশংসায় পঞ্চমুখ হুমায়ুন কবির,
সেই দিলীপ বাবুই জবাবটা দিয়ে দিলেন। এখানেই শেষ হবে? এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিশানায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ও 1 নম্বরের ড্রামাবাজ লোক, ওকে কে মারবে? 60খানা সিআইএসএফ ঘিরে থাকে, তাতেও মারছে। ড্রামাবাজ লোক, নাটক ফাটক করছে। এখন বাজার খুব খারাপ, ওর নাটক ফাটক করে চলছে। আমি তো খুশি হতাম সত্যি সত্যি ও মার খেলে। ওনার ইচ্ছে পূর্ণ করার দায় তো শুভেন্দু বাবুর নেই। তবে আমি শুধু এইটুকু বলবো, কল্যাণবাবু নানা সময় নানা রূপ ধারণ করেন, এই ধরনের মন্তব্য করতে গিয়ে হিতে বিপরীত না হয়ে যায়। বাজার খুব খারাপ, ওর নাটক ফাটক করে চলছে। আমি তো খুশি হতাম সত্যি সত্যি ও মার খেলে। আপনারা জানেন যে ভবিষ্যৎকে চিনতে হবে বলে একটি পোস্টার পড়েছিল, তারা আবার কল্যাণবাবুকে এই সমস্ত মন্তব্যের জন্য ঠেঙিয়ে না দেয়। বাজার খুব খারাপ, ওর নাটক ফাটক করে চলছে। আমি তো খুশি হতাম সত্যি সত্যি ও মার খেলে। ছিল রুমাল, হয়ে গেল বেড়াল। দেখুন, ভুতুরে ভোটার তালিকা নিয়ে সেই কবে থেকে ময়দানে নেমেছে বাংলার শাসক দল তৃণমূল, আর পাল্টা অভিযোগে বিজেপিও কিন্তু নেমে গিয়েছে। বেশ কয়েকদিন হয়েছে তারা নেমেছে। তারাও বলছে যে আসলে তৃণমূল কংগ্রেসই এই ভূত ঢুকিয়েছে ভোটার তালিকায়। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের অভিযোগ, ভোটার লিস্টে বিভাজনের রাজনীতি চলছে। অভিযোগ, বাগদা, কৃষ্ণনগর এই সমস্ত জায়গায় বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে হিন্দু ভোটারদের নাম। সোমবার সংসদ চত্বরে দাঁড়িয়েই অভিযোগটা তুলেছিলেন সুকান্তবাবু। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নতুন এক পদ্ধতি, একটা প্লয়, একটা ষড়যন্ত্র শুরু করেছে। নদিয়া সহ বিভিন্ন এলাকায়, বিভিন্ন জেলায়, আমাদের বনগাঁ জেলাতেও এই ধরনের নোটিশ হিন্দুদেরকে পাঠানো হচ্ছে, যেখানে বলা হচ্ছে নট ইন্ডিয়ান সিটিজেন। দেখুন পরিষ্কার করে, নট ইন্ডিয়ান সিটিজেন, এবং তাকে বলা হচ্ছে যে তুমি প্রমাণ করো যে তুমি ইন্ডিয়ার সিটিজেন। বাগদা ব্লকের বয়রা গ্রাম পঞ্চায়েতে একাধিক পরিবারে ভোটের তালিকা থেকে কেন নাম থাকবে তার জন্য নোটিশ পাঠানো হয়েছে, এবং তাতে বলা হচ্ছে আপনি যে নাগরিক তা প্রমাণ করতে হবে বা হিয়ারিংয়ে অ্যাটেন্ড করতে হবে। এই যে পরিবার কল্পতরু বিশ্বাস, তার বাড়িতে 8 জনের নামে এরকম নোটিশ এসছে। আমাদের হঠাৎ নোটিশ গেছে, তাতে লেখা আছে নট সিটিজেন ইন্ডিয়া, এবং বলেছে তোমাদের 25 তারিখে হিয়ারিং হবে, সেটা তোমাদের উপস্থিত হয়ে তোমাদের ডকুমেন্টস যা যা আছে সব দেখাতে হবে। ক্ষেত্রে আইন খুব পরিষ্কার, যে সেকশন ফর্ম 7 এ অবজেকশন দেবে তাকেই প্রমাণ করতে হবে যে ইনি ভারতবর্ষের নাগরিক নন। প্রমাণ করার দায়িত্বটা যার বিরুদ্ধে অভিযোগ সে নয়। বিরোধী দলনেতা বিডিও বাগদার নাম করে আপনার কথা বলে বলছে আপনি ইচ্ছাকৃতভাবে এগুলো করছেন, কি বলবেন? কি বলবেন? বিডিওদের দিয়ে হিন্দু ভোটারদের ডেকে ডেকে নাম বাদ দেওয়া হচ্ছে, মানে নাম কাটিয়ে দেওয়া হচ্ছে। বিস্ফোরক অভিযোগ বিজেপির। সোমবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দরবারে গিয়েছিলেন সুকান্ত মজুমদার, নালিশ ঠুকে এসেছিলেন। বেছে বেছে হিন্দু নাম ডিলিট, শাসকের পাল্টা ভোটার তালিকা নিয়ে বিস্ফোরক বিজেপি। যাওয়ার কথা তো ইলেকশন কমিশনের দরজায়। আমি সুস্পষ্টভাবে বলছি, বিজেপির এই অমিত শাহর সঙ্গে মিটিং আরও বেশি করে প্রমাণ করলো যে আসলে এখনকার সময় ভোটার লিস্ট তৈরি হয় আমাদের হোম ডিপার্টমেন্ট থেকে, ইউনিয়ন হোম মিনিস্ট্রি থেকে, তাদের নির্দেশে। কেউ কমপ্লেন করেছে, বাদ কেউ দিতে পারে না, বাদ দিলে আবার কমপ্লেন হবে। আসলে বাংলাদেশি লোকেরা এখানে মুসলমানরা এসে যে ভোটার হয়ে গেছে সেটা বাদ না দিয়ে সেটাকে লুকোবার জন্য হিন্দুদের উপরে আর তাদের উপরে কমপ্লেন করে জিনিসটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। ভোটার লিস্টের ভূত তৃণমূল আমলে ভয়ঙ্করভাবে পশ্চিমবাংলায় হয়েছে। গত বছরের পর বছর আমরা সেই অভিযোগ করেছি। সরকার চুপ করে থেকেছে, রাজ্যের প্রশাসন চুপ করে থেকেছে, নির্বাচন কমিশন চুপ করে থেকেছে। সুকান্তবাবুদের আর রাজনীতি করার কোনো জায়গা নেই হিন্দু মুসলমান ছাড়া, আর কোনো জায়গা নেই। ডেভেলপমেন্টের উপরে এরা কথা বলতে পারবে না। যদি প্রশ্ন করা হয় সুকান্তবাবুদেরকে, 3rd টাইম আপনাদের এটা চলছে, তাহলে আপনারা কি করছেন? কেন্দ্রীয় কটা ফান্ড কত টাকা আনতে পেরেছেন কেন্দ্র সরকারের? ভারতবর্ষের সরকারে কে আছে? শুভেন্দুবাবুর দল। ইলেকশন কমিশনের নির্দেশে ভোটার লিস্টের সংযোজন, কোথাও ট্রান্সফার হওয়া, সবটাই তো ইলেকশন কমিশন শেষ কথা বলে। ভারতীয় জনতা পার্টির কর্মীদের এবং আমার নেতৃত্বকে যারা এই ধরনের নাম বাতিল করার ষড়যন্ত্র করছেন তাদের বিরুদ্ধে সজাগ দৃষ্টি রাখুন। আপনারা নজর রাখবেন
যে তৃণমূল আপনাদের নাম কেটে দিতে চায়, যাতে ভোটার লিস্ট থেকে আপনাদের কোনোভাবে নাম না কাটা যায় সেদিকটা নজর রাখবেন। নৈতিকভাবে অবৈধভাবে একটা হিন্দু ভোটারকে যদি নাম কাটে তার জন্য নওশাদ সিদ্দিকী আইএসএফ লড়াই করবে, ঠিক একইভাবে ভিন্ন ধর্মে কাউকে অবৈধভাবে কারো নাম যদি অন্যায়ভাবে যদি কেটে দেওয়া হয় তার বিরুদ্ধে লড়াই করবে। তাই জন্য এরা দৌড়েছে অমিত শাহের কাছে, ইলেকশন কমিশনে যায়নি। কারণ এরা জানে ইলেকশন কমিশনের কাছে গেলে বলবে আপনাদের নির্দেশেই তো এই কাণ্ডগুলো করেছি আমরা। 26-এর আগে খেলা ঘুরিয়ে দেবে এই ভোটার তালিকা অভিযান, এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। বিরোধী দলনেতা হিন্দু ভোট একজোটের কথা বলছেন, তৃণমূলও পাল্টা দিচ্ছে, বলছে দিল্লি अभी बहुत दूर है। ঠিক সেখানেই শুভেন্দু অধিকারীর মুখে মাত্র 21 লাখের খেলা। 21 লাখের খেলা, 5% যদি সনাতনীরা 5%। আমি ওদের শুভ কামনা করি যে ওদের তো 40-50 হয়ে গেলে ওদের চাকরি দুজনেরই চলে যাবে, কি যে হবে বেচারিদের। আমি চাই ওরা ভালো থাকুন। আন্দোলন শুরু করব আমরা। যে সমস্ত জেলায় এইভাবে হিন্দুদের নাম কেটে বাদ দেওয়া হচ্ছে সেই সমস্ত জেলায় আমরা এখন থেকে আন্দোলন শুরু করব। ওদের ইলেকশন কমিশনই মানছে তো কি করবে বেচারি, বড্ড দুর্বল যুক্তি সব কাগজ ফাগজ নিয়ে ঘুরছে। ওরা আরেকটু বেটার পারফর্ম করুক, এটা আমি কামনা করব। সরাসরি আপনি যেভাবেই বলতে পারেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই আপনি এই চিঠি উইথড্র করুন। আর এই 98 জনকে আমি আপিল করব, রেসপন্স করবেন না। আমরাও করিমপুরে কমপ্লেন করতে জানি, আমরাও ক্যানিং ভাগড়ে কিভাবে কমপ্লেন করতে হয় হাড়োয়া মিনা খাতে, সে কমপ্লেন আমরাও করতে জানি। এক যাত্রায় পৃথক ফল হতে পারে না।